এ আমি আমি কি দেখছি? এটা কোনো স্বপ্ন নয় তো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। এত পাওয়ারফুল আর শক্তিশালী দানবের চেহারার লোক, সে কিনা এই ছিপছিপে নীলের কাছে হেরে গেল। একেই বোধহয় মিরাকেল বলে। রায়চৌধুরী পরিবারের সদস্যদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। সবার মনেই এক প্রশ্ন, নীল ঠিক কিভাবে লোকটাকে হারিয়ে দিল? আসলে নীল প্রথম থেকেই লোকটার রকম সকম বোঝার চেষ্টা করছিল, কিন্তু লোকটা ওকে সুযোগই দিচ্ছিল না। তাই এতক্ষণ নিজেকে কোনোভাবেই সামলে উঠতে পারছিল না সে। কিন্তু মার খেতে খেতেই নীল ওই পালোয়ানের বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করছিল। আর প্রত্যেকবার মার খাওয়ার সময় নীল লক্ষ্য করছিল লোকটার প্রতিটা মারের মধ্যে একটা কমন ব্যাপার রয়েছে, আর সেটা বুঝে নিয়ে এই প্রতিপক্ষের দুর্বলতাকে হাতিয়ার করল নীল। আর তারপর নিজের 3টে ক্লাসিক মুভস দিয়েই একেবারেই নাস্তানাবুদ করে দিল সেই পালোয়ানকে। শক্তিশালী প্রতিপক্ষকে একেবারেই ধরাশায়ী করে দিল নীল। দেখলে তো দাদু, জয় তো সবসময় সত্যেরই হয়। যারা হেরে যায় তাদের মনে আর মুখে কালি লেগে যায়। মুচকি হেসে শশাঙ্কর দিকে ঘুরে কথাগুলো বলল নীল। তোমাকে সবসময় এত অ্যারোগেন্ট হতে হবে না। পরিবার যা করে তোমার ভালোর জন্যই করে। কথায় কিছুটা ইমোশন ধরা পড়ল শশাঙ্ক বাবুর। পরিবার আমার ভালোর জন্য করছে? ঠিক কি কি করছে? আর আমার ঠিক কোন ভালোটা হচ্ছে? কঠিন গলায় রায়চৌধুরী পরিবারের প্রত্যেকটা সদস্যের দিকে তাকিয়ে প্রশ্নগুলো করল নীল। তার গলার আওয়াজ আরো গম্ভীর হয়ে উঠল। সে কাটা কাটা ভাবে বলল, আজ আমি তোমাদের সবাইকে একটা কথা বলে রাখছি। যদি আমার বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তো ভালো, কিন্তু যদি আমার বাবার কিছু হয়ে যায় তাহলে বাবার সাথে সাথে পুরো রায়চৌধুরী পরিবারের চিতা আমি জ্বালাবো। কথাটা কানে যেতেই শশাঙ্ক রায়চৌধুরীর মুখের ভঙ্গি বদলে গেল। রিডিকিউলাস! তুমি এতগুলো কথা আমাকে বলার সাহস পাচ্ছ কারণ তুমি জিতে গিয়েছ তাই? নাকি তোমার মনে হয় যে আমি দুর্বল, আমার পরিবারকে রক্ষা করার ক্ষমতা নেই? দাদু, তুমি আমাকে কোনোদিনই হারাতে পারবে না, আর ডিরেক্ট কম্পিটিশন আমি তোমার সঙ্গে করব না। এইটুকু সম্মান তোমাকে আমি দেব। আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি কতদিন নিজের পরিবারকে প্রোটেক্ট করতে পারবে? এই পরিবার নিজেই নিজের ধ্বংস ডেকে আনবে। নীলের কথায় হুমকির প্রচ্ছন্ন ভাব প্রকাশ পাচ্ছিল। এত বড় সাহস! জোরে নিঃশ্বাস ছেড়ে বললেন শশাঙ্ক রায়চৌধুরী। হ্যাঁ, আমার তোমাকে আর কিছুই বলার নেই। তোমার যেটা ভালো মনে হয় তুমি করতে পারো। সময় এলে সব উত্তর তুমি নিজেই পেয়ে যাবে দাদু। ভালো থেকো। এই বলে সেখান থেকে চলে গেল নীল। শশাঙ্ক রায়চৌধুরী নীলকে এক দৃষ্টিতে সেখান থেকে চলে যেতে দেখছিলেন। ঠিক এমন সময় ওনার মনে একটা প্রশ্ন এলো। মনে হচ্ছে যেন কিছু তো একটা গন্ডগোল হয়েছে। এদিকে নীল কণিকার সমস্ত গোপন কথা ফাঁস করে দিয়েছিল। এখন দেখার এটাই যে শশাঙ্ক নীলের কথা শুনে কি কোনো অ্যাকশন নেবেন নাকি না। ভেতরে ভেতরে হয়তো উনি কোনো তদন্ত চালিয়ে যাবেন। যদি ওনার চোখের সামনে ওনাকে ঠকানো হয় তাহলে তার ফলাফল মোটেই ভালো হবে না। তবে এই সব রহস্যের জট এত সহজে খোলবার নয়। বাবা, বাবা তুমি ঠিক আছো তো? নীল চলে যাওয়ার পরই ধীরেন দৌড়ে এলো শশাঙ্ক বাবুর কাছে। নীল খুব বড় অন্যায় করেছে, ও তোমার সঙ্গে এই ব্যবহার করতে পারে না। কণিকা ঠিক গুটি গুটি পায়ে শশাঙ্কর পেছনে এসে দাঁড়ালো, আর তারপরই আগুনে ঘি ঢেলে বলল, আর ওই কুনাল লাহা, লাহা পরিবারের নাম নিয়ে আমাদের পরিবারের ব্যাপারে ইন্টারফেয়ার করতে চলে এসেছে। ও আর ওর লোকেদের জন্য আজ আমার রক্তিমের এই অবস্থা। আমাদের পরিবারের কত লোক ইনজিওর্ড হয়েছে। বাবা, এত বড় ঘটনার পরও তুমি ওকে এত সহজে ছেড়ে দেবে? এর একটা বিহিত তোমাকে করতেই হবে। দাদু, ওই নীল আমার কি হাল করেছে দেখো। ডাক্তারকে ফোন করেছি, আসছে সে। বেশ কয়েকজন আত্মীয় স্বজনও ইনজিওর্ড হয়েছে। ব্যথায় রাগে গজরাতে গজরাতে রক্তিম বলল, এই সব কিছুর জন্য ওই নীল দায়ী। তার কাটা ফালতু ছেলে একটা। ওর এত বড় সাহস, বাইরের লোকেদের সঙ্গে হাত মিলিয়েও আমাদের ক্ষতি করতে এসেছে। থামো, অনেক হয়েছে এবার। সবার চিকিৎসার ব্যবস্থা করো এবার। দৃঢ় গলায় শশাঙ্ক রায়চৌধুরী আদেশ দিলেন। তারপর ধীরেনের দিকে ঘুরে বললেন, ধীরেন, তুমি আমার সঙ্গে এসো, কথা আছে। এদিকে নীল তার বাবা মাকে কোচবিহার প্রাইভেট হসপিটালে নিয়ে গেল। ডক্টর সুজাতা এখানেই কাজ করে। নীলও তাকে ভালো করেই চেনে। হীরেন এর আগে এখানেই ভর্তি হয়েছিলেন। তাই নীলের বাবা মায়ের চিকিৎসা ঠিক সময় শুরু হতে কোনো সমস্যা হলো না। রায়চৌধুরী পরিবার এই কোচবিহারেই থাকে বেশিরভাগ সময়। ব্যবসার কাজে এদিক ওদিকে যাতায়াত করে। আর আজকের ঘটনার পর নীলের সঙ্গে ওই পরিবারের শত্রুতা একটু বেশিই বেড়ে গিয়েছিল। যার মানে হলো নীলের বাবা মা এই কোচবিহার শহরে আর নিরাপদ নয়। তাই নীল সিদ্ধান্ত নিল যে বাবা মা বন্ধুরা সবাই একটু সুস্থ হলেই নীল ওদের নিয়ে কুনালদের হসপিটালে চলে যাবে। এভাবেই দুদিন কেটে গেল। নীল চোখের পাতা এক করল না। বাবা মা এবং বন্ধুদের দেখাশোনা করল, ওদের পাহারা দিয়ে রাখল।
এবার নিজের সিদ্ধান্ত অনুযায়ী নীল ওর বাবা মা এবং বন্ধু বান্ধবদের নিয়ে কলকাতার পথে রওনা দিল। কিন্তু নীল একেবারেই আশা করেনি কোচবিহার প্রাইভেট হসপিটালের ডিরেক্টর ডক্টর সুজাতা ও নীলের বাবা মার সঙ্গে ওনাদের ট্রিটমেন্ট করার জন্য কলকাতায় চলে আসবে। কিন্তু এতে নীল বেশ খুশিই হল। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। সবকিছু ভালোভাবে মিটে যাওয়ার পর নীল আদ্রিতাকে ফোন করল। নীলের সঙ্গে কথা বলে সব জানতে পারল আদ্রিতা। নীলের জন্য খুবই চিন্তিত হয়ে পড়েছিল ও। আদ্রিতা আর দেরি করল না, চিত্রাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল নীলের বাবা মাকে দেখতে। প্রায় ঘণ্টাখানেক পর আদ্রিতা আর চিত্রা লাহাদের হসপিটালে এসে পৌঁছল। কিন্তু চিত্রার এই ব্যাপারে একদমই সহমত ছিল না। তাকে দেখে খুবই বিরক্ত বলে মনে হচ্ছিল। আদ্রিতা, তুই নীলের বাবা মাকে দেখতে এসেছিস, খুব ভালো কথা, কিন্তু আমাকে সাথে করে আনার কি দরকার ছিল? আমি আমার ফ্রেন্ডসদেরকে প্রমিস করেছিলাম যে আজকে ওদের সঙ্গে ঘুরতে যাব, সেটার এখন কি হবে? মা, ঘুরতে তো তুমি পরেও যে কোনো দিন যেতে পারবে, অসহায় ভঙ্গিতে বলল আদ্রিতা। আরে ওর বাবা মা কি মরে গেছে নাকি? কে জানে, তুই হঠাৎ ওনাদের দেখার জন্য এত ব্যস্ত হয়ে উঠেছিস কেন? এত দরদ উতলে উঠলো কেন কে জানে বাবা। চিত্রা একটু বিরক্তই হলো। মা, এসব তুমি কি বলছো? হসপিটালে এসে এই ধরনের কথা বলো না প্লিজ। আমার আর নীলের 3 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু আজ অবধি আমি ওর বাবা মার সঙ্গে একদিনের জন্য দেখা করিনি। এখন যখন ওনারা হসপিটালে অ্যাডমিট, তো মানবিকতার খাতিরে অন্তত আমার দেখা করা উচিত, তাই না? মায়ের এই ব্যবহারে খুবই দুঃখ পেল আদ্রিতা। আমার তো মাথায় ঢোকে না যে ওই ইউজলেস ছেলেটার মধ্যে তুই হঠাৎ এমন কি দেখলি যে আজকাল তুই ওর পেছন পেছন ছুটে বেড়াচ্ছিস। লিফটে ঢুকতে ঢুকতে বলল চিত্রা। মা, ওদের সামনে প্লিজ কোনো খারাপ মন্তব্য করো না। এখন নীল অনেক বদলে গেছে। আজ না হোক কাল ও অনেক বড় একজন মানুষ হবে, সাকসেসফুল হবে, দেখে নিও। চিত্রাকে আশ্বস্ত করার চেষ্টা করল আদ্রিতা। আদ্রিতার মতে সে যখন নীলকে নিজের স্বামী হিসাবে মেনেই নিয়েছে, তাহলে ওর বাবা মায়ের জন্য আদ্রিতার কিছু করা উচিত। আচ্ছা ঠিক আছে, আমি আজকের জন্য তোর কথা মেনে নিচ্ছি, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারবো না। চিত্রা মুখ বেঁকিয়ে বলল। আর আমার কথা শোন, তোকেও ওখানে বেশিক্ষণ থাকতে হবে না। কে জানে কোন গ্রাম থেকে নিয়ে এসেছে। গ্রামের লোকরা এমনি খুব নোংরা হয়, কে জানে কি কি রোগ নিয়ে এসেছে শরীরে। ওদের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল বাবা। এই সব আলোচনা করতে করতে আদ্রিতা আর চিত্রা পৌঁছে গেল হীরেন আর জয়ন্তীর কেবিনের বাইরে। কিন্তু ভেতরে যাওয়ার আগেই কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকা দুজন লোক তাদের পথ আটকালো। আপনারা কারা? এই কেবিনে এখন কারোর এন্ট্রি অ্যালাউড নেই, গম্ভীরভাবে বলল একজন গার্ড। এই কথা শুনে চিত্রা একটু চমকে উঠল, কিন্তু তারপরেই ওর মনে হলো যে ওরা হয়তো কোনো ভুল কেবিনে এসে পৌঁছেছে। কেবিনের বাইরে যখন বডিগার্ড দাঁড়িয়ে আছে, তার মানে এই কেবিনের ভিতরে যে আছে সে কোনো সাধারণ লোক নয়। চিত্রার মাথায় এই কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। ঠিক এই সময় সাদা কোট পরে সেখানে হাজির হলো ডক্টর সুজাতা। কি ব্যাপার? ডক্টর সুজাতা আদ্রিতার চিত্রাকে দেখে প্রশ্ন করল। ডক্টর, এরা দুজন কেবিনের ভেতরে যেতে চাইছে। বাইরে দাঁড়ানো একজন গার্ড বলল সুজাতাকে। আচ্ছা, তুমি কি নীলের বন্ধু? আদ্রিতাকে দেখে ডক্টর সুজাতা প্রশ্ন করল। নীল আমার হাজব্যান্ড। নীল কাউকে তার কথা বলেনি দেখে খুব অবাক হলো আদ্রিতা। ও, তাহলে ঠিক আছে, এসো ভেতরে এসো। একটু হেসে ওদেরকে কেবিনের ভেতরে নিয়ে গেল সুজাতা। হীরেনবাবুর আঘাত অনেক বেশি, তাই তার সারা শরীরের প্রায় অর্ধেকটাই ব্যান্ডেজে মোড়া। জয়ন্তীর ব্লাড প্রেশার আর ডায়াবেটিসের সমস্যা ছিল, তাই ওনাকেও দুর্বলতার কারণে ভর্তি হতে হয়েছিল। হীরেন কাকু, জয়ন্তী কাকিমা, দেখো আদ্রিতা এসেছে। খুবই শান্তভাবে ওনাদের ডাকলো সুজাতা। নীল হসপিটালের সোফায় ঘুমোচ্ছিল। সুজাতার গলা কানে যেতেই তাড়াতাড়ি ঘুম ভেঙে উঠে দাঁড়ালো সে। আদ্রিতাকে দেখে প্রচন্ড খুশি হয়ে নীল জিজ্ঞাসা করল, আদ্রিতা, তুমি এসেছো? কখন এলে? কেন, আমি কি এখানে আসতে পারি না? ডক্টর সুজাতাকে এক নজর দেখে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো আদ্রিতা। না না, সেরকম কোনো ব্যাপার না, এসো, আমি সবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। এই হলো আমার বাবা, আর এই যে আমার মা। আর ও হলো ডক্টর সুজাতা। ডক্টর সুজাতা কোচবিহার প্রাইভেট হসপিটালের ডিরেক্টর। মা বাবা আজ শুধুমাত্র ওর জন্যই সুস্থ হয়ে উঠেছে, তাই সব থেকে বেশি ধন্যবাদ ওরই প্রাপ্য। স্মিত হেসে বলল নীল। কথাগুলো শোনার পরই আদ্রিতার মুখের এক্সপ্রেশন হঠাৎই পাল্টে গেল। ওকে দেখে একটু গম্ভীর মনে হচ্ছিল। আদ্রিতা খুব ভালো করে ডক্টর সুজাতার দিকে একবার তাকালো, আর তারপর নীলকে বলল, হসপিটালের ডিরেক্টর, তাও কোচবিহারের? তাহলে ও এই কলকাতায় কি করছে? আসলে ডক্টর সুজাতা। নীল নিজের কথা শেষ করার আগেই চিত্রা নীলকে থামিয়ে দিয়ে বলল, কি ব্যাপার নীল,
আদ্রিতার চোখের আড়ালে এখন তুমি অন্য মেয়েদের সঙ্গে ঘোরাফেরা করছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হাতে দুটো পয়সা এলো কি এলো না, তুমি নিজেকে খুব বড় কেউকেটা ভাবতে শুরু করে দিয়েছো। না না, আপনি ভুল বুঝছেন। তাড়াতাড়ি ডক্টর সুজাতা ঝামেলা এড়ানোর চেষ্টা করলো। আমি কিছু শুনতেও চাই না আর কিছু বুঝতেও চাই না। আজ তো তুমি আমার কাছে হাতে নাতে ধরা পড়ে গেছো। তোমার কাছে বলার মতো কিছু আছে? কথাগুলো বলতে বলতে চিত্রার চোখ কঠিন হয়ে উঠছিল। আর আমি তো বুঝতে পারছি না, যদিও কোচবিহার শহরের হসপিটালের ডিরেক্টর হয়ে থাকে, তো ওর কাছে কি আর কোনো কাজ নেই যে তোমার বাবা মার চিকিৎসা করতে ওখান থেকে কলকাতা চলে এলো? শহর বদলে ফেললো, তাও শুধুমাত্র তোমার বাবা মার জন্য। এত কি স্পেশাল আছে এই গ্রামের লোকেদের মধ্যে? হ্যাঁ, যদি মিথ্যে বলতেই হতো তো একটু ভেবে চিনতে বলতে পারতে। এমন মিথ্যা বলে কি লাভ যা এত সহজে ধরে ফেলা যায়? আপনি ডক্টর সুজাতার মুখ ছোট হয়ে গেল। ও ভাবতেই পারেনি যে নীলের শাশুড়ি মা নীলের সঙ্গে এইভাবে কথা বলবে। এমন সময় বিছানায় শুয়ে থাকা জয়ন্তী চিত্রাকে বোঝানোর চেষ্টা করলেন। আহা দিদি, আপনি ভুল বুঝছেন। আমরা আজই এখানে এসেছি, আর সুজাতা মা আর নীল খুবই ভালো বন্ধু। আমি আর নীলের বাবা দুজনেই হসপিটালে ছিলাম, আর সুজাতা মা আমাদের অনেক সেবা যত্ন করেছে। সুজাতা মা? ওহ গড, হাউ ডিসগাস্টিং! প্রচন্ড বিরক্ত হয়ে জয়ন্তীর দিকে তাকালো চিত্রা। আদ্রিতা, তুমি আমাকে ভুল বুঝছো। এরকম কোনো ব্যাপার নেই। নীল খুবই অসহায় বোধ করছিল। আমরা থাকি এখানে, আর এই মেয়ে থাকে দূর দেশে। সেখান থেকে যদিও তোমার বাবা মায়ের জন্য এত দূর আসতে পারে, তাহলে জল অনেক দূর গড়িয়েছে। এই যে মাঝে মধ্যে তুমি গায়েব হয়ে যাও, কোথায় যাও কিছুই জানাও না, কে বলতে পারে এই মেয়েটির কাছেই তুমি রাত কাটাতে যাও না? এখন বোঝার আর কি বা বাকি রইল? নীল, গত 3 বছর ধরে তুমি আমাদের বাড়িতে রয়েছো। আমরা তোমার জন্য সবকিছু করেছি। তুমি বেকার ছিলে, আনস্মার্ট ছিলে, ইউজলেস ছিলে, কিন্তু আমরা সব মেনে নিয়েছি, কারণ আমাদের মনে হয়েছিল অ্যাটলিস্ট তুমি সৎ একজন মানুষ। আর যদি আমাদের মেয়েকে তুমি সুখে রাখতে পারো, তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু আমি আশা করিনি যে তুমি বাইরে গিয়ে অন্য মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করবে। চিত্রা যেন রেগে আগুন হয়ে গেল। যাক, ভালোই হয়েছে, অন্তত ঠিক সময় আমাদের সামনে তোমার আসল রূপটা বেরিয়ে পড়েছে। আর এটাও পরিষ্কার হয়ে গেল যে তোমার বাবা মা তোমাকে একটুও ভালো শিক্ষা দিতে পারেনি। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। এখন তুমি তাড়াতাড়ি আদ্রিতাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। আমি ওর জন্য ভালো ছেলে খুঁজব। হিরেন কিছু বলছিলেন না এতক্ষণ, কিন্তু চিত্রার চেঁচামেচি শুনে হিরেন এতই রেগে গেলেন যে ওনার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। বাবা, বাবা, কি হলো তোমার? নীল ব্যাকুল হয়ে বাবার বেডের দিকে এগিয়ে গেল। এত চেঁচাচ্ছ কেন? বুড়ো বেঁচে আছে তো? তোমার পুরো গোষ্ঠী তো ভালোই অভিনয় করে দেখছি। শোনো, একদম কথা ঘোরাবার চেষ্টা করবে না, কঠিন গলায় বলল চিত্রা। নীলকে কি আদ্রিতাও সন্দেহ করবে? মায়ের কথা মতো কি এবার নীলকে ডিভোর্স দেবে আদ্রিতা? আদ্রিতার জন্য এত কিছু করার পরেও কি আদ্রিতা নীলকে ভরসা করতে পারবে না? চিত্রা নিজের মেয়ের মাথায় সন্দেহের বীজ রোপণ করছে কি ওর ভালো চেয়ে, নাকি শুধুমাত্র ডিভোর্সের জন্য? চিত্রার অপমান কি সহ্য করবে নীল, নাকি ভুল বোঝাবুঝির দরুন নীল আদ্রিতার ছাড়াছাড়ি হয়ে যাবে?